প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের 1.2 শেষ করে ফেলছি। আজকে তোমাদেরকে আমি সম্ভাবনার উপরে ক্লাস নিতে যাচ্ছি। আর সম্ভাবনাটা মূলত তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এইখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবেই, অর্থাৎ ফুল একটা সৃজনশীল কোশ্চেন এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। সো এই যে চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অর্থাৎ এসএসসিতে এইখান থেকে একটা কোশ্চেন আমরা অবশ্যই অ্যান্সার করব। এই কারণে সম্ভাবনা একটু গুরুত্ব সহকারে করতে হবে। এখানকার সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ সব কিছু একটু মনোযোগ সহকারে করতে হবে। তো আমরা সম্ভাবনাটা স্টার্ট করি। এটা হচ্ছে তোমাদের অনুশীলনী 14। দেখো, সম্ভাবনা বা এটাকে বলা হয় প্রবাবিলিটি। এই প্রবাবিলিটি বা সম্ভাবনা এটা জানতে গেলে আগে তোমাকে কয়েকটি বেসিক বিষয় সম্পর্কে একটু ধারণা নিয়ে নিতে হবে, নাহলে আসলে সম্ভাবনাটা কি এটা বুঝতে পারবে না। সম্ভাবনা কি আসলে? দেখো, সম্ভাবনা আছে সম্ভাবনার সংজ্ঞাটা না লিখে সম্ভাবনাটা বের করব কিভাবে, আমি একবারে ওইটা লিখে দিচ্ছি এবং ওইটা দিয়ে আমরা সংজ্ঞাটাও লিখে ফেলতে পারবো। দেখো, সম্ভাবনা আছে এইভাবে লিখবে যে কোনো ঘটনার অনুকূল ফলাফল কোনো ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই আছে মোট কোনো ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই আছে মোট সম্ভাব্য ফলাফল। এই দুইটার যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয় সম্ভাবনা। অর্থাৎ সংজ্ঞা যখন আসবে তখন তোমরা এইভাবে লিখবে যে কোনো ঘটনার অনুকূল ফলাফল ও মোট সম্ভাব্য ফলাফলের অনুপাতকে সম্ভাবনা বলে। লিখে তারপর লিখবে সুতরাং সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে কিভাবে লিখবে সংজ্ঞাটা আবার বলি, যে কোনো ঘটনার অনুকূল ফলাফল ও মোট সম্ভাব্য ফলাফলের অনুপাতকে সম্ভাবনা বলে। আর সম্ভাবনা বলে বলার পরে লিখবে সুতরাং সম্ভাবনা ইকুয়াল টু এইটা। জাস্ট এতটুকু লিখলে তোমাদের সংজ্ঞাটা কমপ্লিট হবে। তো এখানে দেখো, সম্ভাবনা শিখতে যে এখানে কয়েকটা জিনিস তোমাদের সামনে চলে আসছে। এক হচ্ছে ঘটনা। ঘটনাটা কি জিনিস? দেখো, বলছি কোনো ঘটনার অনুকূল ফলাফল। তাহলে এখানে ঘটনাটা কি জিনিস, অনুকূল ফলাফল কি জিনিস, এইগুলি বিষয়ক তোমাদের বইয়ের শুরুতেই দেখবা বেশ কিছু সংজ্ঞা রয়েছে। এখানে এই সংজ্ঞাগুলি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে যাতে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারো। তো সংজ্ঞার শুরুতেই তোমরা যে যে সংজ্ঞাগুলি পাবে সেগুলো আমি একটু বলবো। তার আগে এটা একটু দেখে নাও, একটু আমরা ম্যাথমেটিক্যাল টার্মসের ভিতরে এটা আসলে কিভাবে অ্যাপ্লাই করব সেটা একটু দেখে নাও, পরে আমি সংজ্ঞাতে আসতেছি। তো দেখো, সম্ভাবনা, মনে করো আমি উদাহরণ দিচ্ছি। সাপোজ এখানে আমরা একটা চিত্র এঁকে যদি দিই, মনে করো এই হচ্ছে আমাদের একটা নমুনা ক্ষেত্র। উদাহরণস্বরূপ আমি চিত্র এঁকে এখানে দিচ্ছি। মনে করো সাপোজ এইটা আমাদের একটা ঘটনা, যার এই ঘটনা ক্ষেত্রে যে মোট নমুনা বিন্দুর সংখ্যা, মনে করো এইটা একটা ঘটনা, যে কোনো একটা ঘটনা, ঠিক আছে। এই ঘটনার যে মোট নমুনা বিন্দুর সংখ্যা সেটা ধরলাম এস। সমগ্র যে নমুনা বিন্দু তার সংখ্যাটাকে আমরা ধরলাম মনে করো এস। আর এই ঘটনার মধ্যে যদি দুইটা ঘটনা ঘটে, এমন একটা ঘটনা ঘটে মনে করো এ ধরলাম, আর একটা ঘটনা এমন ঘটলো যাকে মনে করো বি ধরলাম, ঠিক আছে। মনে করো এস আসছে সমগ্র ঘটনার যে নমুনা বিন্দুর সংখ্যা, সমগ্র ঘটনার যে সংখ্যা সেই সংখ্যাটাকে আমরা এস ধরতেছি, সমস্ত নমুনা বিন্দুর সংখ্যা। আর এ আর বি হচ্ছে কি, আমাদের এর ভিতরে ঘটছে এমন দুইটা ঘটনা। তো আমাদের এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যাটাকে আমরা কি লিখবো তাহলে? অর্থাৎ আমি যেটা লিখলাম সেটা হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা। তো মোট নমুনা বিন্দুর সংখ্যা যদি তুমি এখানে লিখতে চাও, তো দেখো এখানে মোট নমুনা বিন্দুটাকে আমরা কি ধরছি? এস। তো নমুনা বিন্দুর সংখ্যা যখন লিখবে তখন আমরা এন এস অর্থাৎ নাম্বার অফ এস লিখলাম। এন দ্বারা বোঝাচ্ছে নাম্বার, মোট নমুনা বিন্দুর সংখ্যা যখন তখন নাম্বার অফ এস। আর এই এস এর ভিতরে যেহেতু দুইটা ঘটনা ঘটছে, এস এর ভিতরে যেহেতু দুইটা ঘটনা ঘটছে, তাই এই ঘটনাগুলোকে বলা হবে আমাদের অনুকূল ঘটনা।
অর্থাৎ মোট ঘটনার ভিতরে যে খণ্ড খণ্ড ঘটনাগুলো ঘটবে এর প্রত্যেকটাকে এক একটা অনুকূল ঘটনা বলা হবে। তাহলে এই ঘটনার ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এই ঘটনার যে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যাকে, সংখ্যা যখন বলবে, খেয়াল করো, যখন সংখ্যা বলবে তখন নাম্বার লিখবে, সংখ্যা বললে আমরা এন দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ এন এ, এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এটাকে আমরা লিখবো এন এ। একইভাবে তাহলে বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এটাকে লিখবো আমরা এন বি। দেখো একটা বিষয় খেয়াল করে, তোমাকে এখানে অঙ্কের ভিতরে আগেই খুঁজে বের করে নিতে হবে কোনটা মোট আর কোনটা অনুকূল। সম্ভাবনা বের করতে গেলে তোমার দুইটা জিনিস বের করা লাগবে, একটা হচ্ছে মোট আর একটা হচ্ছে অনুকূল। অর্থাৎ সম্ভাবনার মেন বিষয় আছে দুইটা, একটা অনুকূল ঘটনা খুঁজতে হবে আর একটা মোট ঘটনা খুঁজতে হবে। মোট কোনটা, মোট তো আমরা দেখেই বুঝতে পারতেছি, একবারে শুরুতে যেটা ছিল সেটা হচ্ছে মোট ঘটনা, আর এর মধ্যে বাকি যে ঘটনাগুলো ঘটছে এর প্রত্যেকটা এক একটা অনুকূল ঘটনা। তাহলে এখানে মোট ঘটনার সংখ্যা বা মোট নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এস, এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যাকে আমরা নাম্বার অফ এ ধরলাম, আর বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যাকে আমরা ধরলাম মনে করো নাম্বার অফ বি। তাহলে যদি এ ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে বলা হয়, এ ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে বলে, মনে করো এই ঘটনা ঘটার সম্ভাবনা বের করবো, সম্ভাবনাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, প্রবাবিলিটি। তাই সংক্ষেপে পি দিলে আমরা বুঝবো সেটা হচ্ছে প্রবাবিলিটি বোঝাচ্ছে। অর্থাৎ পি অফ এ যদি আমি লিখি, যখন পি অফ এ লিখবো তখন তুমি বুঝবে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ এ ঘটনা ঘটার সম্ভাবনা। এই এ ঘটনা ঘটার সম্ভাবনাকে সংক্ষেপে পি এ দ্বারা প্রকাশ করতে পারো তুমি। কি বললাম, আবারও বলি, এই ঘটনা ঘটার সম্ভাবনাকে সংক্ষেপে পি এ দ্বারাও প্রকাশ করা যাবে। এটার অর্থ কি বোঝায়, পি দ্বারা বোঝাচ্ছি প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা, অর্থাৎ এই ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ পি অফ এ। তাহলে এই ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে বলো তো একটু সূত্র দেখে, এই ঘটনা ঘটার সম্ভাবনা কি হবে। এখানে দেখো সূত্র কি ছিল, আগে হবে অনুকূল ফলাফল থাকবে উপরে আর মোট ফলাফল থাকবে নিচে। তাহলে এ ঘটনাটা বের করতেছি, এ ঘটনার অনুকূল ফলাফল কত ছিল দেখো, এ ঘটনার অনুকূল ফলাফল ছিল নাম্বার অফ এ। তার মানে এখানে এ ঘটনার সম্ভাবনা যখন আমি লিখব তখন উপরে যাবে নাম্বার অফ এ, উপরে যাবে কি আমাদের নাম্বার অফ এ, অর্থাৎ অনুকূল ফলাফলটা উপরে। সংজ্ঞানুসারে কি হবে, অনুকূল ফলাফলটা থাকবে কোথায়, উপরে, আর নিচে আসবে মোট সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে মোট সম্ভাব্য ফলাফল, মোট সম্ভাব্য ফলাফল কত, মোট নমুনা বিন্দুর সংখ্যা যেটা ছিল কত, নাম্বার অফ এস। তাহলে এখানে এই ঘটনা ঘটার সম্ভাবনা হবে পি ইকুয়াল টু এন এ বাই এন এস। একইভাবে যদি বি ঘটনা ঘটার সম্ভাবনা বের করতে, সেটাকে আমরা সংক্ষেপে পিবি দিয়ে প্রকাশ করতাম। এইখানে অনুকূল, অনুকূল হচ্ছে কত আমাদের, বি এরটা হচ্ছে নাম্বার অফ বি, আর মোট হচ্ছে কত, নাম্বার অফ এস। দেখো আমি এটা একটা ম্যাথমেটিক্যাল টার্মসের ভিতরে আমি তোমাদেরকে বুঝাই দিলাম যে আসলে কিভাবে সম্ভাবনাটা আমরা বের করব। তো এই যে যা বের করলাম, এটা বের করতে গেলে মেন বিষয় হিসেবে কি দাঁড়াইলো তাহলে, অর্থাৎ সম্ভাবনা বের করতে গেলে দুইটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, এক হচ্ছে কি অনুকূল ফলাফলের বিষয়, আর একটা হচ্ছে মোট ফলাফলের বিষয়। অর্থাৎ যে কোনো সম্ভাবনা বের করতে গেলে তুমি মোট ফলাফলটা বের করবা আর অনুকূল ফলাফলটা বের করবা। এরপরে তাইলে সূত্র অনুযায়ী অনুকূলটা থাকবে উপরে, মোট ফলাফলটা থাকবে নিচেই। এইভাবে করলে আমরা অঙ্কগুলো করতে পারবো। এতটুকু পর্যন্ত সবাই আশা করি বুঝছো, এবং বাকিটুকু অঙ্ক করার সময় আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি বলছিলাম যে এটা পড়তে গেলে বেশ কিছু সংজ্ঞা আছে, তোমাদের বইয়ের প্রথমেই বেশ কিছু সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলি তোমরা অবশ্যই পড়বে, কারণ এখান থেকে ক নাম্বারের প্রশ্ন আসবেই। এখানে যে যে সংজ্ঞাগুলি আছে এর কয়েকটা সংজ্ঞা সম্পর্কে আমি একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো প্রথমেই তোমরা পাবে দৈব পরীক্ষা। এখানে শুরুতেই তোমরা যে জিনিসটা পাবে সেটা হচ্ছে দৈব পরীক্ষা। শুরুতেই যে জিনিসটা পাচ্ছ সেটা দেখবা আছে দৈব পরীক্ষা। তো দৈব পরীক্ষাটা কি আসলে, দৈব পরীক্ষা বলতে কি বোঝাই, দৈব মানে আমরা সাধারণত যেটা বুঝে থাকি অলৌকিক, তাই না? আমরা দৈব মানে কি বুঝি, দৈব শক্তি অর্থাৎ অলৌকিক শক্তি যেটা বলা হয়। তো বিষয়টা ওই রকমই আর কি। দৈব পরীক্ষা মানে হচ্ছে এমন একটা পরীক্ষা যে পরীক্ষার ফলাফলটা কি আসবে সেটা আমাদের আগে থেকেই নির্ধারণ করা যাবে না, কিন্তু আমাদের সমগ্র ফলাফলটা সম্পর্কে একটা ধারণা থাকবে। অর্থাৎ এমন যদি হয় যে পরীক্ষার সকল ফলাফল আগে থেকে জানা, কিন্তু কোনটা আসবে সেটা নিশ্চিত করে বলা যাবে না।
ফলাফল আগে থেকে জানা আছে কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়, এমন পরীক্ষাগুলিকে বলা হবে দৈব পরীক্ষা। যে পরীক্ষার ফলাফল আগে থেকে জানা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়, এই ধরনের পরীক্ষাগুলিকে বলা হবে দৈব পরীক্ষা। কি রকম দেখো, একটু উদাহরণ যদি দিই, সাপোজ আমরা একটা ছক্কা নিক্ষেপ করি, যখন তোমরা সবাই লুডো খেলছো তাই না, লুডো খেলায় আমরা ছক্কা নিক্ষেপ করি। তো লুডো খেলায় ছক্কা নিক্ষেপ করতে গেলে তোমরা সেখানে জানো যে আমাদের লুডো খেলায় ছক্কা নিক্ষেপ করতে গেলে 1 2 3 4 5 6, অর্থাৎ ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে কি ঘটে, 1ও পড়তে পারে, 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, 6ও আসতে পারে। অর্থাৎ 1 থেকে 6 এর মধ্যে কিছু না কিছু একটা আসবে। 7 তো আর আসবে না, নিশ্চয়ই 7 আসবে না। অর্থাৎ এইটা আমরা জানি যে 1 থেকে 6 এর মধ্যে আমাদের কিছু না কিছু আসবে, কিন্তু কোনটা আসবে এটাকে আমরা আগে থেকে বলতে পারবো যে এবার 2 আসবে বা এবার 3 আসবে বা এবার 6 আসবে, এটা কিন্তু আগে থেকে নিশ্চিত করে বলা সম্ভব না। কিন্তু এটার ফলাফলগুলি কিন্তু আমরা জানি, এটার মোট ফলাফলটা আমরা জানি। মোট ফলাফলটা হয় 1 2 3 4 5 6, অর্থাৎ 6 পর্যন্তই আসবে, 7 হবে না, অর্থাৎ 6 এর বাইরে যাবে না। তাই আমরা বলতেছি যে পরীক্ষার ফলাফলগুলি জানা আছে কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, এই ধরনের পরীক্ষাগুলিকে বলা হবে দৈব পরীক্ষা। যেমন ছক্কা নিক্ষেপের ঘটনা, এটা একটা দৈব পরীক্ষা। মুদ্রা পরীক্ষা, মুদ্রা নিক্ষেপ যে ক্ষেত্রে যখন আমরা করি, একটা মুদ্রার ক্ষেত্রে যখন তুমি মুদ্রা নিক্ষেপ করবা, মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে কি আসতে পারে, হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে কি আসে, হেড অথবা টেল আসে। এখানে আমরা জানি যে একটা মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড আসবে নাহলে টেল আসবে, অর্থাৎ দুইটা ঘটনাই ঘটবে, এর বাইরে কিছু না। কিন্তু কোনটা আসবে সেটা নিশ্চিত করে বলতে পারতেছি না। এই ধরনের পরীক্ষাগুলিকে বলা হয় দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তোমরা এটা অবশ্যই সবাই ভালোভাবে মনে রাখবা, কারণ এইটা অনেক বেশিরভাগ টাইমই সংজ্ঞাটা পরীক্ষায় চলে আসে। তাহলে দৈব পরীক্ষার সংজ্ঞাটা তোমরা বইয়ে পেয়ে যাবা, আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই সংজ্ঞার সাথে সাথে একটা উদাহরণও দিয়ে দিতে হবে, তাহলে সংজ্ঞাটা তোমরা সবাই আশা করি সবাই বুঝতে পারছো। দেখো আমি সংজ্ঞা লিখতে যে তোমাদের এখানে ঘটনা সম্পর্কে বলেছিলাম, ঘটনা। এরপরে তোমরা সংজ্ঞা পাবা, দেখবা বইয়ে ঘটনার সংজ্ঞা পাবা। ঘটনা বা ইভেন্ট, ঘটনা আছে কি, কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের যে সমাবেশ সেটাকে বলবো আছে আমরা একটা ঘটনা। যেমন দেখো উদাহরণ দিই তাহলে ভালো বুঝবা। মনে করো আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কা নিক্ষেপে আমরা তো বলছি 1 2 3 4 5 6, এগুলি যে কোনো কিছু আসতে পারে। একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা বলছি 1 2 3 4 5 6 যে কোনো কিছু আসতে পারে। ঘটনাটা কি, ঘটনাটা আছে মনে করো একটা ছক্কা নিক্ষেপ করলাম, ছক্কা নিক্ষেপে সাপোজ 3 পড়লো বা 5 পড়লো বা 6 পড়লো। এই যে একটা ছক্কা নিক্ষেপের পরে এই যে 3 আসলো বা 5 আসলো বা 6 আসলো, এর প্রত্যেকেই এক একটা ঘটনা। তাই কোন পরীক্ষার ফলাফল, এই যে ফলাফল, এটা কিন্তু আমরা ফলাফলটা পেয়ে গেছি, এই ফলাফল বা ফলাফলের সমাবেশকেও, এটা তো ফলাফল, এইগুলা কি, এটা আমাদের ফলাফল। এই ফলাফলকে কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকেও ঘটনা বলা হয়। ফলাফলের সমাবেশ যখন বলবে, সমাবেশ মানে কি, যদি আমি বলতাম এই ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা, জোড় সংখ্যা যখন উল্লেখ করে দিতাম তখন কিন্তু জোড় সংখ্যা একটা না, কয়টা, 3টা। তাহলে এখানে 3টা মানে কত, 2 4 6, অর্থাৎ এই সবগুলো মিলাইলে তখন এইটা হয়ে যেত ফলাফলের সমাবেশ। যখন একটা একটা করে আসবে সেটাকে বলবো ফলাফল, আর যখন একাধিক মান আসবে তখন সেটাকে বলবো ফলাফলের সমাবেশ। তাহলে কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে বলা হয়েছে আমাদের ঘটনা। তোমরা এখানে আরো কিছু সংজ্ঞা পাবা, সমসম্ভাব্য ঘটনা বলে, এগুলো পড়লে বুঝতে পারবা, যেগুলি বুঝতে পারবে না শুধু সেইগুলি নিয়ে আমি একটু আলোচনা করে যাচ্ছি। দেখো এরপরে কোন অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম। এরপরে দেখো তোমরা অনুকূল ফলাফল সম্পর্কে জানতে হবে। দেখো অনুকূল ফলাফলটা কি, আসলে কোন পরীক্ষায় একটি ঘটনার সপক্ষের ফলাফলকে, একটি ঘটনার সপক্ষের ফলাফলকেই বলা হয়েছে অনুকূল ফলাফল। একটি পরীক্ষার সপক্ষের ফলাফল মানে কি, সাপোজ বলে দেওয়া হলো একটা ছক্কা পরীক্ষায় জোড় সংখ্যা আসার ফলাফল কি। যদি তোমাকে বলা হয় যে একটা পরীক্ষায় জোড় সংখ্যা আসার ফলাফল কি, তো জোড় সংখ্যা আসার ফলাফল কি 2 4 6। যদি বিজোড় সংখ্যা আসার ফলাফল বলা হতো তাহলে বিজোড় সংখ্যা হতো কত, 1 3 5। এই 1 3 5 বা 2 4 6, অর্থাৎ এই জোড় সংখ্যা আসার ফলাফল
এইটাও একটা অনুকূল ফলাফল, বা বিজোড় সংখ্যা আসার ফলাফল এটাও একটা অনুকূল ফলাফল। অথবা যদি 2 আসার সম্ভাবনা বের করতে পারে তাহলে 2 আসাটাও একটা অনুকূল ফলাফল। এটা অনেকটা ঘটনার সাথে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে অনুকূল ফলাফলটা আছে কি হবে, আমাদের সংজ্ঞাটা হবে কোন পরীক্ষায় একটি ঘটনার সপক্ষের যে ফলাফল সেটা আছে আমাদের অনুকূল ফলাফল। অর্থাৎ মেন কথা যেটা বের করতে বলবে, অঙ্ক যখন আমরা করব তখন এই বিষয়টা আরো একটু ডিটেলস তোমাদের বলবো, যেটা বের করতে বলবে সেটাই তোমাদের হবে অনুকূল ফলাফল। এই কথাটা মনে রাখো, এটা আমাদের অঙ্কের সময় কাজে লাগবে। যেটা বের করতে বলবো অর্থাৎ যার সম্ভাবনা বের করতে বলা হবে সেটাকে আমরা অনুকূল ফলাফল হিসেবে ধরে নিব। একটু পরে অঙ্ক করার সময় আমরা এই বিষয়টা আরেকটু ক্লিয়ার বলবো। তো দেখো অনুকূল ফলাফলটা আমরা পেয়ে গেছি। এরপরে পাবে তুমি নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রটা কি, এরপরে পাবা দেখবা নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রটা কি হবে আসলে, নমুনা ক্ষেত্র হচ্ছে কোন দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে, কোন দৈব পরীক্ষায় সকল সম্ভাব্য ফলাফল নিয়ে গঠিত সেটকে বলা হবে নমুনা ক্ষেত্র। সকল সম্ভাব্য ফলাফল নিয়ে গঠিত সেট, কথাটা বুঝো। অর্থাৎ নমুনা ক্ষেত্র কিন্তু একটা সেট, এটা মাথায় রাখতে হবে। নমুনা ক্ষেত্র হচ্ছে একটা সেট, অর্থাৎ সকল সম্ভাব্য ফলাফল, যেমন একটা ছক্কা নিক্ষেপ যদি করা হয় তাহলে সকল সম্ভাব্য ফলাফল কি কি, সকল সম্ভাব্য ফলাফল কিন্তু 1 2 3 4 5 6 পর্যন্ত, 7 তো আর নাই। এই যে সকল সম্ভাব্য ফলাফল নিলাম, এই সকল সম্ভাব্য ফলাফলের সেট, সেট বললে আমরা কি করি, সেট বললে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি। তাই এই সকল সম্ভাব্য ফলাফলকে যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব তখন সেটাকে বলতে পারবো আমরা নমুনা ক্ষেত্র। তাহলে এই নমুনা ক্ষেত্রটা তোমাদেরকে জানতে হবে। এরপর আসে নমুনা বিন্দু। নমুনা বিন্দুটা কি দেখো, নমুনা বিন্দুটা একেবারেই সহজ। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটি উপাদানকে এক একটা নমুনা বিন্দু বলা হবে। অর্থাৎ এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা, প্রতিটা উপাদানই এক একটা নমুনা বিন্দু, ঠিক আছে। নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে এক একটি নমুনা বিন্দু বলা হয়ে থাকে। দেখো এই সংজ্ঞাগুলি সম্পর্কে তোমাদেরকে একটু ভালো ধারণা রাখতে হবে, কারণ এই সব ওয়ার্ডগুলি তোমাদের প্রায়ই আসবে অঙ্ক করতে গেলে, বিভিন্ন সময় বিষয়গুলি আসবে। এগুলি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা থাকতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম, দৈব পরীক্ষা শিখলাম, ঘটনা শিখলাম, অনুকূল ফলাফল শিখলাম, নমুনা ক্ষেত্র শিখলাম, নমুনা বিন্দু শিখলাম। এই 5টা সংজ্ঞা অবশ্যই সবাই একটু ভালো করে মুখস্থ রাখবে। এছাড়াও বইয়ে আরো 2-4টা সংজ্ঞা আছে, সমসম্ভাব্য ঘটনা আছে, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা আছে, এগুলিও তোমরা পড়ে রাখবে। সংজ্ঞাগুলি অবশ্যই মুখস্থ করবে উদাহরণ সহ, এগুলো পরীক্ষায় আসে। এরপরে দেখো তোমাদের পাবা এখানে নিশ্চিত ঘটনা। এরপর আমরা পাবো নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা মানে কি, যে ঘটনাটা ঘটবেই, অর্থাৎ আমরা জানি এটা হবেই, এই ধরনের ঘটনাকে বলা হবে নিশ্চিত ঘটনা। যেমন আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এটা যদি বলা হয় সূর্য পূর্ব দিকে উঠবে আর পশ্চিম দিকে অন্ত যাবে, এটা কিন্তু আমরা জানি যে এটা সঠিক ঘটনা। সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অন্ত যায়। তো এই ধরনের ঘটনা অর্থাৎ বাস্তব ঘটনা যেগুলি, সেইগুলিকে আমরা বলবো নিশ্চিত ঘটনা। আর নিশ্চিত ঘটনার যদি এটা হয়, মনে রাখবা নিশ্চিত ঘটনার সম্ভাবনার মানটা 1 হয়, এটা মনে রাখবা সবাই, এটা অবজেক্টিভে আসে। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হবে কত, 1, এটা মনে রাখবা। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান আসবে 1, এটা মুখস্থ রাখবা। আর এখানে আরেকটা পাবা তোমরা, অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা আরেকটা পাবা তোমরা অসম্ভব ঘটনা, অর্থাৎ যেটা কখনো ঘটবেই না, এমন যে কোনো ঘটনাকে আমরা বলবো অসম্ভব ঘটনা। যদি বলা হয় আগামীকাল সূর্য দক্ষিণ দিকে উঠবে, এটা কি সত্য? সূর্য তার দক্ষিণ দিকে উঠবে না, তাই না? তো এই ধরনের যে ঘটনাগুলি অর্থাৎ যেগুলি কখনোই ঘটবে না, সেই জাতীয় ঘটনাগুলোকে আমরা বলবো অসম্ভব ঘটনা। তো দেখো ঘটনা সম্পর্কে তোমাদের যে 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 সূত্রগুলি জানা দরকার ছিল পর্যায়ক্রমে, সেইগুলো তোমাদেরকে লিখে দিয়েছি এখানে এবং বুঝিয়েও দিলাম। তোমরা এই সংজ্ঞাগুলি অবশ্যই তোমরা বাসায় ভালোভাবে মনে রাখবা। এছাড়াও দেখো অবজেক্টিভের জন্য আমি তোমাদেরকে কয়েকটা লাইন লিখে দিচ্ছি, এই লাইনগুলি তোমরা সবাই একটু লিখে নাও। অবজেক্টিভের জন্য তোমাদের জন্য 2-1টা লাইন লিখে নিতে হবে।
এমসিকিউ এর জন্য কয়েকটা বিষয় একটু জেনে নাও। কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার যোগফল সবসময় 1 হবে, এটা মুখস্থ রাখবা। একটা ঘটনা ঘটা প্লাস না ঘটা সমান কত হবে? 1। অর্থাৎ আমরা জিনিসটাকে আরেকটু এইভাবে যদি লিখি, একটা ঘটনা ঘটার সম্ভাবনা অর্থাৎ এ, মনে করো এ একটা ঘটনা, এই এ ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা পি এ দ্বারা প্রকাশ করে থাকি। এই ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা পি এ দ্বারা প্রকাশ করি, আর এ ঘটনা ঘটার না ঘটার সম্ভাবনাকে আমরা পি এ প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে কি ঘটার সম্ভাবনা, আর এটাকে দিলাম আমরা হচ্ছে কি না ঘটার সম্ভাবনা। না ঘটাটাকে প্রাইম ধরছি, ঘটাটাকে এ ধরছি। তো এই ঘটা প্লাস না ঘটা, একটা ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা যে যোগফল, এই যোগফলের মানটা আসবে হচ্ছে কত? 1। এটা সময় মনে রাখবা, এই সূত্রটা সবাই মনে রাখবা। ঠিক আছে, যে একটা ঘটনা ঘটা প্লাস না ঘটার সম্ভাবনাকে 1 ধরা হয়। এটা অঙ্ক করার সময় লাগবে, বিশেষ করে এমসিকিউতে ম্যাক্সিমাম টাইম এই জিনিসটা চলে আসে। আরেকটা কথা মনে রাখবা, তো দেখো আমি বইয়ের ফার্স্টের অঙ্কটা দিয়ে স্টার্ট করি, তাহলে আরেকটু সহজ হবে তোমাদের। 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলি এমসিকিউ, আমরা 7 থেকে অঙ্কগুলো স্টার্ট করতেছি। তাহলে 7 নম্বর অঙ্কটা দিয়েই শুরু করি, তাহলে দেখবে সহজ লাগবে। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, এইটা এড়াই চলার কোনো সুযোগ নাই, এখান থেকে একটা সৃজনশীল আসবেই। অর্থাৎ যারা একেবারে মনে করো যে হায়ার ম্যাথে অনেক স্টুডেন্টই আছে ভয় পাও, অনেকে ফেল করার চিন্তা ভাবনাও করো, আমরা জানি 50-এর ভিতরে মাত্র 17 পাইলে পাস। অর্থাৎ দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারলেই কিন্তু পাস হয়ে যায়। তো দুইটা সৃজনশীল অ্যান্সার করার জন্য তুমি শুধুমাত্র যদি মাত্র 3 থেকে 4টা চ্যাপ্টার করো তাহলে 20 মার্কস পেয়ে যাও। তার ভিতরে একটা চ্যাপ্টার করলে 10 পাবা। তাহলে এই চ্যাপ্টারটা অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে করতে হবে। মাত্র এক চ্যাপ্টার করলে 10, অর্থাৎ সম্ভাবনা মাত্র একটা চ্যাপ্টার করবে 14টা অধ্যায়ের মধ্যে, শুধু একটা অধ্যায় করবে ভালোভাবে এই 14 নম্বর অধ্যায়ে, তাহলে তুমি 10 নাম্বার পেয়ে যাবে। তাই তোমার টার্গেট থাকবে এইখান থেকে যেন একটা নাম্বারও মাইনাস না হয়। যেমন জেনারেল ম্যাথের ক্ষেত্রে পরিসংখ্যান করলে 10 পাওয়া যায়, এইখানেও সম্ভাবনা করলেই 10 পাওয়া যায়, এবং এটা সহজ, খুব একটা কঠিন না। সো একটু ভালোভাবে চেষ্টা করো, পারবা। দেখো এখানে দেখো 7 নম্বর অঙ্কটা আছে, 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। টিকেটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকেট দৈবভাবে নেওয়া হলো। টিকেটটি 1 নম্বরে বলছে জোড় সংখ্যা, 2 নম্বরে বলছে 4 দ্বারা বিভাজ্য, 3 বলছে 8-এর চেয়ে ছোট, আর 4 বলছে 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনাগুলো কত হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে বলছে। তাহলে 30টি টিকেটে আমাদের, দেখো আমি আবারও বলি, সম্ভাবনার বেসিক পড়ানোর সময় তোমাদের ফার্স্ট টাইম বলে দিয়েছিলাম যে এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে কি মোট নমুনা বিন্দুর সংখ্যা, আর একটা হচ্ছে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। দুইটা জিনিস তোমাকে ফলো করতে হবে, দুইটা টার্গেট নিতে হবে। কি কি? মোট ফলাফল কতগুলি আর অনুকূল ফলাফল কতগুলি আছে। তাহলে এখানে বলেই দিছে, দেখো 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। তাহলে মোট টিকেট সংখ্যা কয়টা আমরা কিন্তু বলেই দিলাম এখানে, কয়টা টিকেট? 30টি টিকেট। তাহলে মোট টিকেট সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি এখানে 30টি। দুইটা জিনিস বের করার কথা, একটা হচ্ছে মোট, আমরা দুইটা জিনিস বের করবো সবসময়। কি কি? একটা মোট আর একটা আছে অনুকূল। এই দুইটা জিনিস আমরা সবসময় বের করব, একটা মোট আর একটা আছে অনুকূল। তা মোট কোনটা? মোট হচ্ছে 30টি টিকেট, আমাদের বলেই দিছে মোট। আর অনুকূল কোনটা? দেখো আমি অনুকূল ফলাফল পড়ানোর সময় বলে দিছিলাম, যেটা বের করতে বলবে তোমাকে প্রশ্নে, যে মানটা বের করতে বলবে সেইটাই হবে অনুকূল ফলাফলের সংখ্যা। তাহলে দেখবো আমরা প্রশ্নে কি বের করতে বলছে, যেটা বের করতে বলবো ওইটাকে আমরা অনুকূল ফলাফল ধরে নিব। তাহলে প্রশ্ন বলছে 1 থেকে 30 পর্যন্ত, আগে লিখে নাও তাহলে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর যুক্ত। ক্রমিক নম্বর যুক্ত মোট টিকেট সংখ্যা তোমার দিয়ে দেয়া আছে, দেখো তাহলে এখানে মোট টিকেটটা পেয়ে গেছি, অর্থাৎ মোট আমরা পেয়ে গেছি, মোট মানটা আমরা পেয়ে গেছি কত? 30টা। এখন তোমার দরকার হচ্ছে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে অনুকূলটা কি? তাহলে অনুকূল হচ্ছে কি?
দেখো তোমাকে 1 নাম্বার অঙ্কটা যদি অ্যান্সার করো, সাথে 1 নাম্বার অঙ্কটার জন্য যদি অ্যান্সার করতে চাও, 1 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে জোড় সংখ্যা বের করতে হবে। কি জোড় সংখ্যা? 2 এ বলছে 4 দ্বারা বিভাজ্য, 3 এ বলছে 8 এর চেয়ে ছোট, 22 4 বলছে 22 এর চেয়ে বড়। আমরা একটা একটা করে করি। 1 নাম্বার বলছে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যেহেতু বের করতে বলছে, তাহলে জোড় সংখ্যাটাই আমাদের কি হবে? আমি বলছি যেটা বের করতে বলবে সেটাই হবে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তোমার অনুকূল বের করতে হবে, মোট পেয়ে গেছি, অনুকূল বের করব। তাহলে জোড় সংখ্যা বের করতে বলছে, অর্থাৎ জোড় সংখ্যাটাই হবে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এখানে জোড় সংখ্যা কয়টা আছে সেটা আমরা এখানে দেখব। এই 30টার মধ্যে আমাদের জোড় আছে কোনগুলি? তাহলে জোড় সংখ্যার মানে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কি কি আছে একটু লিখে ফেলি, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা আছে কত? 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30। তাহলে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আছে এটা। তাহলে আমরা কি বলতে পারি? অর্থাৎ জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল দেখো 15। টোটাল এখানে 15টা সংখ্যা আছে। তাহলে জোড় সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল হলো 15। দেখো আমি দুইটা জিনিস সবসময় টার্গেট নিতে বলছিলাম, মোট আর অনুকূল। মোটটা দেওয়া ছিল আর অনুকূলটা বলছিলাম যেটা বের করতে বলবে ওইখান থেকে আমরা বের করে নিতে পারবো। জোড় সংখ্যা বলছিল, তাই জোড় সংখ্যা কতগুলি আছে সেটা আছে আমাদের অনুকূল ফলাফল। সুতরাং জোড় সংখ্যা আসার সম্ভাবনা বের করতে বলছে। সুতরাং জোড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে সম্ভাবনার সংজ্ঞা থেকে আমরা জানি অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দু। তাহলে অনুকূল হচ্ছে কয়টা? 15টা, আর মোট হচ্ছে আমাদের 30টা। তাহলে ভাগ করলে আসবে কত? হাফ। এটা আছে আমাদের অ্যান্সার। দেখো একেবারে সহজ একটা জিনিস দিয়ে শুরু করলাম। তো দেখো আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমরা এখানে 1 নাম্বারটা জোড় সংখ্যা বের করতে বলছিল, আমরা জোড় সংখ্যা বের করলাম। যদি তোমাকে জোড়ের পরিবর্তে বিজোড় সংখ্যা বের করতে বলতো নিশ্চয়ই তুমি সেটাও করতে পারবা। বলছে এখানে 4 দ্বারা বিভাজ্য। আমরা 2 নাম্বারটা যদি করি, আর একটা অঙ্ক করে দিচ্ছি, এটা দেখো 2 নাম্বারটা যদি করো, প্রথমটুকু তো আমাদের ঠিকই থাকবে, কারণ মোট নমুনা বিন্দুর সংখ্যা তোমার লাগবেই। আর এটার মোট নমুনা বিন্দুর সংখ্যা আছে 30টা। এখন দ্বিতীয়টা অঙ্কের ক্ষেত্রে দ্বিতীয়টার বেলায় বলছে 4 দ্বারা বিভাজ্য বের করতে হবে। 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। তাহলে 4 দ্বারা বিভাজ্য সম্ভাবনা বের করতে বলছে মানে কি? অনুকূল হবে কি? 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোই হবে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে 4 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা আছে সেটা আমরা দেখি। তাহলে 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি দেখে নাও। তাহলে 1 থেকে 30 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কি কি? 4 8 12 16 20 24 28। এই কটা দেখো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 4 8 12 16 20 24 28। অর্থাৎ 4-এর ঘরের নামটা পড়বা 30-এর আগ পর্যন্ত যেগুলি পড়ে এইগুলি 4 দিয়ে বিভাজ্য সংখ্যা। সহজ কথা। অথবা 4 স্কয়ার করে বাড়াই গেলে বুঝতে পারবা যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। দেখো কতগুলি আসছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে অনুকূলটা কি আসবে? এখানে জোড় সংখ্যার পরিবর্তে আমরা লিখব, সুতরাং 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার অনুকূল ফলাফল আমাদের এখানে চলে আসবে কত? 7। এখানে চলে আসবে 7।
দেখো অঙ্কগুলো খুবই সহজ। আমি বারবার বলছি দুইটা জিনিস তোমাকে ফলো করতে হবে। এক হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যাটা বের করবা, আর একটা হচ্ছে অনুকূল ফলাফলটা বের করবা। আর মোট নমুনা বিন্দুটা তোমার দিয়ে দেওয়া থাকে, প্রায় সব ক্ষেত্রে মোট নমুনা বিন্দুটা পেয়ে যাবা। আর অনুকূলটা কি বলছি, অনুকূল হচ্ছে যেটা বের করতে বলবে সেটাকে তুমি অনুকূল বলবা। আশা করি এটার যে বাকি দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক তোমরা করতে পারবা। বলছে 8 এর চেয়ে ছোট, 8 এর চেয়ে ছোট কতগুলি? নিশ্চয়ই 8 এর চেয়ে ছোট মানে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে এখানে লিখবা 8 এর চেয়ে ছোট সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7। সুতরাং 8 সংখ্যা 8 ফলাফল অনুকূল ফলাফল আসবে 7টা, এটার आंसर 7/30 আসবে। এরপরটা হচ্ছে 22 এর চেয়ে বড়, তাহলে 22 এর চেয়ে বড় 23 থেকে 30 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলি লিখবা, অনুকূল ফলাফল কয়টা আসছে এখান থেকে গুণে দেখবা, দেন সম্ভাবনাটা বের করবা। তো আশা করি এখানে 7 যে বাকি অঙ্কগুলি আছে এগুলি তোমরা করতে পারবা। আমরা 8 নম্বর অঙ্কটাও দেখি একটু। 8 নম্বর অঙ্কটা তোমরা বাসায় কমপ্লিট করবা, এটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি কিভাবে করবা। 8 নম্বর অঙ্কটা আমরা মুখে মুখে অ্যান্সার করব, এটা তোমরা বাসায় মূলত 8 নম্বর অঙ্কটা করবা। আমি 7 করে দিলাম, 7 8 দুইটাই একই অঙ্ক। 8 নম্বরটা একটু দেখো, শুধু আমি একটু বেসিকটা বলে দিচ্ছি, একটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় কমপ্লিট করবা। 8 বলছে কোন একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়েছে। রহিম 15টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত হবে সেটা বের করতে হবে। দেখো আমি সবসময় দুইটা জিনিস ফলো করতে বলছি, এক হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, আর একটা হচ্ছে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এখানে মোট কয়টা? মোট সে 570টা টিকিট ছিল, তার মোট টিকিট ছিল কয়টা? 570টা। এর ভিতরে রহিম কিনছে কয়টা? সে টিকিট কিনেছে কয়টা? তো রহিম টিকিট কিনেছে দেখো 15টা, অর্থাৎ এটাই তো তার অনুকূল ফলাফল। কারণ প্রশ্নে বের করতে বলছে যে সে কতগুলো, রহিম প্রথম পুরস্কারের জন্য প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা। তা রহিম প্রথম পুরস্কার পাওয়ার জন্য যতগুলি টিকিট সে কিনেছিল সেটাই তার অনুকূল ফলাফল। আর রহিম টিকিট কিনেছিল কতগুলি? 15টা। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে আমার 15টা। সুতরাং সম্ভাবনা যদি বের করতে হয় তো বুঝতেই পারতেছো, অনুকূল হচ্ছে 15 আর মোট হচ্ছে 570। দেখো এইটাকে এটাতে ভাগ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই করতে পারবা। 9 নাম্বারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। প্রশ্ন বলছে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে একটি ছক্কা একবার নিক্ষেপ করতে হবে, একই কাজ তোমার। এখানে দুইটা জিনিসই তোমাকে ফলো করতে হবে, এক হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যাটা বের করব, আর একটা কি অনুকূল নমুনা বিন্দুর সংখ্যাটা বের করব। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যাটা কি হবে? একটা ছক্কা নিক্ষেপে কি কি ঘটে এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে একটা ছক্কা নিক্ষেপের সমগ্র সম্ভব ফলাফল কি আসে সেটা আগে লিখে ফেলো। একটি ছক্কা নিক্ষেপের সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কত? 1 2 3 4 5 6 পর্যন্ত, তাই তো? তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা আমাদের কত হলো? 6। কারণ এখানে 6টা মান আছে। আমাদের দুইটা জিনিস টার্গেট ছিল, এক হচ্ছে মোট বের করা, আর একটা হচ্ছে কি আমাদের অনুকূল বের করা। তো মোট তো আমরা পেয়ে গেছি, অনুকূল কি? অনুকূল বলছিলাম যেটা বের করতে বলবে সেটাই হবে অনুকূল ঘটনা। তাহলে বের করতে বলছে কি? বের করতে বলছে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য দেখো এইগুলির ভিতরে এখানে যে সংখ্যাগুলি আছে এদের ভিতরে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি কোনগুলো সেগুলো একটু খুঁজে বের করো। জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, দেখো জোড় সংখ্যা আছে কি কি? 2 4 6। জোড় সংখ্যা আছে 2 4 6। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে দুইটা, দেখো কি কি? 3 আর হচ্ছে 6। অর্থাৎ এইটার মধ্যে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এর ভিতরে 6 কিন্তু দুইবার আসছে, রিপিট আসছে, তাহলে 6 আর দুইবার লেখার দরকার নেই। তাহলে আমরা এখানে পাচ্ছি কি কি? 2 3 4 6।
দেখো আবার বলি, জোড় সংখ্যা ছিল দেখো 2 4 6, আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসছে কত 3 আর 6, কিন্তু 6 যেহেতু দুইবার আসছে তাই একটা কেটে দিবা। 6 যেহেতু ডাবলিং হয়েছে তাই 6 কে আর দুইবার লেখা যাবে না, আমরা এই দুইটা মিলায়ে মোট তাইলে আসতেছে কি 2 3 4 6, এরাই হচ্ছে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আসছে আমাদের কয়টা, 4টা। এখানে একটা বিষয় একটু মাথায় রাখবা, যদি জোড় সংখ্যা অথবা না দিয়ে এই অথবার পরিবর্তে এখানে যদি এবং দেওয়া হতো, সাপোজ এমন হলো যে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নির্ণয় করো, যদি এখানে অথবা না দিয়ে এবং দিত তখন কি করতে, তাহলে প্রশ্নটা তখন কি দাঁড়াইতো, জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে জোড় সংখ্যা আছে কি কি, জোড় সংখ্যা এবং 3 দ্বারা, এবং যখন বলবে এবং বললে এটাই বোঝাচ্ছে সেটা জোড় সংখ্যাও হতে হবে এবং 3 দিয়ে বিভাজ্য হতে হবে, এমন সংখ্যাটাই শুধু নিতে হবে। অর্থাৎ যে সংখ্যাটা জোড় এবং 3 দিয়ে বিভাজ্য, তাহলে জোড় এবং 3 দিয়ে বিভাজ্য, যেমন জোড় আছে 2 কিন্তু এটা তো 3 দিয়ে বিভাজ্য না, তাই 2 কিন্তু নেওয়া যাবে না। জোড় সংখ্যা আছে 4, এটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য না, তাই এটাও নেওয়া যাবে না। 6 কিন্তু জোড় সংখ্যা এবং 3 দিয়ে বিভাজ্য সংখ্যা, তাহলে জোড় সংখ্যা এবং 3 দিয়ে বিভাজ্য সংখ্যা বললে সেই ক্ষেত্রে অ্যান্সার আসবে শুধু 6, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা তখন কিন্তু হবে একটা। কথাটা মাথায় রাখবে এটা সবাই, এটা প্রায় একটু ঘুরাই চলে আসে, অথবার পরিবর্তে এবং দিতে পারে। আর অথবা যখন বলবে, অথবা বললে আমরা কি নিব, জোড় সংখ্যা হলেও নিতে পারবো, আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলেও নিতে পারবো। ঠিক আছে, এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল রাখবা। তাহলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে এটা, অর্থাৎ অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা আমাদের কয়টা আসতেছে, 4টি। দেখো এখানে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা আসছে আমাদের 4, সুতরাং সম্ভাবনা আমরা বের করতে পারবো। দেখো জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, আমরা এটাকে পি অফ জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য এভাবে সংক্ষেপেও লিখতে পারো, পি দিয়েও লিখতে পারো এইভাবে ব্র্যাকেটে দিয়ে, অথবা তুমি যদি এইভাবে লিখতে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, তাহলেও হতো। সম্ভাবনাটা বাংলায় না লিখে আমি পি দিয়ে এখানে ইন্ডিকেট করে লিখে দিচ্ছি যে প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, অর্থাৎ পি অফ এটা এভাবে লিখলেও হবে, অথবা লিখবা জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা, এইভাবে বাংলায় লিখলেও হবে, তখন আর পি দেওয়া লাগবে না, যে কোনো একভাবে লিখলেই হবে। ঠিক আছে, এইভাবে অথবা ওইভাবে যে কোনো একভাবে লিখবা। তাহলে সম্ভাবনা সূত্র কি ছিল, অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দু। তো অনুকূল নমুনা বিন্দু দেখা যাচ্ছে 4টা আর মোট হচ্ছে 6টা, কাটাকাটি করলে দেখা আসছে 2/3, এটাই তোমাদের অ্যান্সার। দেখো আশা করি সবাই অঙ্কটা বুঝছো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা তোমরা সবাই বাসায় কমপ্লিট করবা। তো দেখো 10 নাম্বার যে অঙ্কটা আছে, এই 10 নাম্বার অঙ্কটা আমি এটাও একটু হিন্টস দিয়ে দিব, তোমরা বাসায় জাস্ট এটা কমপ্লিট করবে। কোন একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 155 শিশু কম ওজনের, 386 শিশু স্বাভাবিক ওজনের এবং 98টি শিশু বেশি ওজনের জন্ম নেই। এখান থেকে একটি শিশু দৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, এর সম্ভাবনা কত হবে বের করতে হবে। তাহলে দেখো 10 নম্বরে আমাদের কি দেওয়া আছে, কি কি এখানে একটা স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 155 শিশু আছে কম ওজনের, তাহলে কম ওজনের শিশু আছে লিখে নাও, আমি করে দিচ্ছি, দেখো লিখে নাও কম ওজনের
শিশুর সংখ্যা আছে কত 155 জন। লিখে নাও সবাই। কম ওজনের শিশুর সংখ্যা দেওয়া আছে 155 জন, স্বাভাবিক ওজনের শিশুর সংখ্যা আছে 386 জন, আর বেশি ওজনের আছে কত 98 জন। বেশি ওজনের আছে 98 জন জন্ম নেই। এখান থেকে একটি শিশু দৈবভাবে নির্বাচন করতে হবে, নির্বাচিত শিশুটি বেশি ওজনের। দেখো আমরা দুইটা জিনিস সবসময় ফলো করতে বলছি, এক হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা আর একটা হচ্ছে অনুকূল। তাহলে মোট কতটা এখান থেকে কিন্তু আমরা বের করতে পারতেছি, সুতরাং মোট শিশুর সংখ্যাটা তোমাকে এখান থেকে বের করে নিতে হবে। 155 যোগ 386 যোগ 98, এইগুলো তোমরা সব যোগ করে ফেলবা। যোগ করলে দেখবে যে 639। আর এখান থেকে আমার অ্যান্সার আসছে মোট শিশুর সংখ্যা আসলো কত 639 জন। এখন এখান থেকে যেটা বের করতে বলছে, আমরা বলছিলাম দুইটা জিনিস ফলো করতে হবে, এক হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা আর একটা হচ্ছে অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে অনুকূল কোনটা যেটা বের করতে বলবে, এখানে তোমাকে বের করতে বলছে কি, এখানে বলছে বেশি ওজনের শিশুর সম্ভাবনা। তাহলে বেশি ওজনেরটা বলছে, তাহলে বেশি ওজনেরটাকে আমরা অনুকূল নমুনা বিন্দু ধরবো। যদি কম ওজনেরটা বলতো তাহলে কম ওজনেরটাকে অনুকূল ধরতাম, স্বাভাবিক বললে স্বাভাবিকেরটাকে ধরতাম। যখন যেটা বলবে সেটা করবা, ঠিক আছে? তাহলে সুতরাং বেশি ওজনের শিশু পাওয়ার সম্ভাবনা কত হবে? তাইলে সম্ভাবনা ছিল অনুকূল নমুনা বিন্দু ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দু। তাহলে অনুকূল হচ্ছে কত 98 আর মোট হচ্ছে কত 639, তাই তো? তাহলে বেশি ওজনেরটা অনুকূল আর মোট বলছিল মোট হচ্ছে এটা, এটা তোমাদের অ্যান্সারে চলে আসবে। আর যদি তোমাদের কম ওজনেরটা বলতো তাহলে কম ওজনেরটা করবা, যদি স্বাভাবিক ওজনেরটা বলতো তাহলে স্বাভাবিক ওজনেরটা করবা, যখন যেটা চাইবে সেটা করবা, ঠিক আছে? তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আজকে তোমাদের বাড়ির কাজ 10 পর্যন্তই থাকবে, অর্থাৎ এইচডব্লিউ থাকবে তোমাদের দেখো তোমাদের এইচডব্লিউটা থাকবে বেসিক যেটুকু শেখানো হয়েছে সেটুকু অবশ্যই পড়বা, সংখ্যাগুলি পড়বা এবং 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি তোমরা বাসায় কমপ্লিট করবা। আগামী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করব, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং বাসায় থেকে নিয়মিত পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।